তখন আমি 28-29 বছরের তরুণ। ইতিমধ্যে বিজ্ঞানে অধ্যাপনার কাজ আরম্ভ করেছি। সেই সময় আমি বেশ গোড়া অবিশ্বাসী বিজ্ঞান ভক্ত ছিলাম। ভূতে বিশ্বাস করা দূরে থাক, এমনকি নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠানকে আমি তখন অশ্রদ্ধা চোখে দেখতে শুরু করেছি। এমনই এক সময়, একবার পুজোর সময় লখনউ থেকে আমার এক বন্ধুর বাবার চিঠি পেলাম। পুজোর ছুটিতে তার ওখানেই কাটাতে লিখেছেন। বেশ আনন্দের সঙ্গে রাজি হলাম। তারপর একদিন তল্পিতল্পা নিয়ে ট্রেনে চেপে বসলাম। হাওড়া থেকে পাঞ্জাব রেলের একটা ফার্স্ট ক্লাস কামরায় উঠে একটা বই বার করে পড়তে লাগলাম। দেখতে দেখতে রাত্রি এলো। বই রেখে জানালার ধারে বসলাম। বাইরের জানালায় অন্ধকার দেখতে দেখতে সময় কাটল। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চমকে উঠলাম একজনের গলার আওয়াজে। কি রে বিশ্বনাথ, কোথায় চলেছিস? দেখলাম আপাদমস্তক চাদরে মোড়া একজন আগন্তুক আমার কামরায় কখন উঠে এসেছে জানতেও পারিনি। দরজাটা খোলা। ট্রেন তখন একটা জংশন স্টেশনে ইন করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনাকে তো চিনতে পারিসনি? এই তো। এ আর আশ্চর্য কি, তুই এখন ব্রিলিয়ান্ট সায়েন্স প্রফেসর। তোর পক্ষে তো এই অজ্ঞাত কুলসীর বন্ধুকে কষ্টকরের বটে চেনাশোনা। যাক, আমি পরিচয় দিচ্ছি। আমি হলাম সেই সৌগত, সেই যে বিজ্ঞানের ছাত্র। প্র্যাকটিক্যাল ক্লাসে তোকে যে বিরক্ত করতো, আমি সে। আর খেলার মাঠ থেকে খেলে ফেরার পথে বাস অ্যাক্সিডেন্ট থেকে যাকে তুই বাঁচিয়েছিলি, আমি সেই ভাগ্যবান। কি রে, চিনতে পারছিস? অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে। তারপর যেন চিৎকার করে উঠলাম, হ্যাঁ চিনতে পারছি বই কি, কেন চিনব না? তুই সেই সৌগত। আরে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তাই তো চিনতে পারিনি। এখন যাচ্ছিস কোথায়? লখনউ তো? হ্যাঁ, মানে তুই কি করে জানলি? যাক সব কথা কি, এখন তো তোকে আমি ছাড়ছি না। জানিস তো, কেসিটিতে আমার একটা বাড়ি আছে। সেখানে আমি রিসার্চ করি। আমার ল্যাবে আমার একটু এক্সপেরিমেন্ট দেখে যা, তারপর যেখানে খুশি যাস। না রে, আমি তো জ্যাঠামশাইকে টেলিগ্রাম করেছি আগামীকাল পৌঁছাবো বলে। ওদের স্টেশনে আসতেও লিখে দিয়েছি। ওরা কাল আমায় না দেখে চিন্তায় পড়ে যাবেন। পরে যখন যাব তখন কি ভাববেন বলতো আমার সম্বন্ধে? ও কিছু ভাববেন না, আমি বলছি, কিছুই ভাববেন না। বরং এই ট্রেনে না যাওয়ার জন্য ভাগ্যবানকে। যাক, যা বলি শোন, চ আমার সঙ্গে। আমার ফাইনাল এক্সপেরিমেন্টটা অসম্পূর্ণ থেকে গেল, সেই রিপোর্টটা তোকেই দেব। দেখ তুই কিছু করতে পারিস কিনা। মাথামুন্ডু কিছু বোঝার শক্তিও যেন লুপ্ত হয়ে গেছে। তাই বলেই ফেললাম, বেশ তবে তাই হোক। যোশীদি স্টেশনে গাড়ি থামতেই সৌগত কেমন যেন ব্যস্ত হয়ে পড়ল। তারপর আমার সুটকেসটা তুলে নিয়ে বলল, আয় আয়, আমার সঙ্গে আয়, খুব কাছেই বাড়ি, চলে আয়। কিছুক্ষণ পর ইউক্যালিপটাস ঘেরা ওর বাড়িতে পৌঁছে গেলাম। অন্ধকার ঘরগুলো পেরিয়ে ও আমাকে নিয়ে এলো একটা লম্বা ঘরে। দেখলাম ওর ল্যাবে এসে দাঁড়িয়েছি। ঘরে কেমন যেন একটা বিশ্রী গুমট, যেন কতদিন পরে ঘরটায় বাইরের হাওয়া ঢুকলো। আরও আশ্চর্য লাগলো এই দেখে, একটা কুচকুচে কালো বিড়াল তখনও তার হিংস্র ভয়ঙ্কর উজ্জ্বল চোখ তুলে স্থির দৃষ্টিতে আমাকে দেখছিল। সৌগত তাকে তাড়া দিয়ে বলল, এই যা যা, পালা পালা। হঠাৎ যেন কোঁকিয়ে কেঁদে উঠল বেড়ালটা। তারপর একটা কালো বিদ্যুতের গতিতে বেরিয়ে গেল ঘর থেকে। আর তার সঙ্গে সঙ্গে বাইরে একটা পেঁচা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। কেমন যেন একটা অপার্থিব অবস্থার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সারাটা শরীর কেমন যেন একটা শিউরে উঠল। মনে মনে নিজেকে প্রশ্ন করলাম, বেড়ালটা এমন কোঁকিয়ে কেঁদে উঠল কেন? তারপরেই অনুভব করলাম আমার সারা শরীর রীতিমতো ঘামতে শুরু করেছে। কেমন যেন নার্ভাস হয়ে পড়েছি। একটু পরে বুঝলাম সৌগত আমার পাশে এসে দাঁড়িয়েছে। হঠাৎ মনে হলো, আচ্ছা সারা শরীরটা এরকম চাদর দিয়ে ঢেকে বেড়াচ্ছে কেন সৌগত? কিন্তু কোনো প্রশ্ন করতে পারলাম না।
একটা অজানা ভয় আমায় কোনো প্রশ্ন করতে দিল না। সৌগত বলল, কি রে, কিরকম দেখছিস আমার ল্যাবরেটরি? অবশ্য তোর মতো নয়। যাক, সেসব কথা বাদ দে, আমার রিসার্চের কথা বলি। জানিস, আমার আজীবনের সব কল্পনাকে প্রুফ দেবার জন্যে আমি ল্যাবরেটরিতে ঠিক আমার রিসার্চ চালাচ্ছিলাম। আমার রিসার্চের সফলতার চূড়ান্ত সীমায় এসে পৌঁছেছিলাম যেদিন, সেই দিনটা ছিল 6ই আগস্ট। সারাদিন ধরে রিপোর্টটা টাইপ করে সাজিয়ে রাখলাম। রাত তখন 11টা হবে। আমি ল্যাবে ঢুকলাম। তারপরে সামনের ওই টুলটাতে বসলাম। মনে মনে বুঝতে পারছি আমার এক্সপেরিমেন্টের সিদ্ধি হতে আর দেরি নেই। আর একটু প্রমাণ করতে পারলেই আমি বিজ্ঞান জগতে কীর্তিমান হিসেবে স্বীকৃতি পাবো। আলোড়ন সৃষ্টি করবে এই আবিষ্কার। উত্তেজনায় আনন্দে যেন পাগল হয়ে উঠেছিলাম আমি। সামনে ব্লিকারে কয়েকটা সলিউশন তৈরি করে রাখলাম। তারপর লাইটটা অন করে একটা ব্লিকার তাতে চাপিয়ে অন্য একটা ব্লিকারে যাতে সাইক্লোরিক অ্যাসিড রাখা ছিল হাতে তুলে নিলাম। হঠাৎ চোখ পড়ল আমার লাইটটার দিকে। নিষ্পলক চোখে তাকিয়ে রইলাম সেই লাইটটার দিকে। আমার জীবনের চরম লক্ষ্যের শেষ অঙ্কের অভিনয় চলছে। দপদপ করে হঠাৎ আলোটা নিভে গেল। লাইটের রক্তব আলো ছড়িয়ে পড়ল হাতের ব্লিকারে। উত্তেজনায় দিশেহারা হয়ে গেলাম। হঠাৎ চমকে উঠলাম। হাতের ব্লিকারটা ছিটকে পড়ল নিচে। তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। ব্লিকারটা আওয়াজ করে এক ঝলক তরল ছিটকে পড়ল। আমি মৃত্যুকুণ্ডে পড়ে গেলাম, হারিয়ে গেলাম। আমার রিসার্চ অসম্পূর্ণ হয়ে গেল। আমি সৌগতর কাহিনী শুনতে শুনতে উদ্ভ্রান্ত হয়ে একবার প্রশ্ন করলাম, তারপর কি হলো তোর? তারপর তুই তো আচ্ছা বোকারে। সেই প্রচন্ড বিস্ফোরণে আমার মুখ মাথা ভেঙে চুরমার করে দিল। এখনো তার প্রমাণ আছে। আমি কিছু না ভেবেই বলে উঠলাম, কই দেখি একবার, দেখি তো তোর মুখটা। দেখবি? তবে দেখ। ও এক টানে চাদরটা সরিয়ে ফেললো। আমি দেখলাম ওর সারা মুখে ব্যান্ডেজ বাঁধা। কিন্তু এ কি, ওর ব্যান্ডেজ অস্পষ্ট হতে হতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চেয়ে দেখলাম ব্যান্ডেজ অস্পষ্ট হতেই বেরিয়ে এলো ওর মাংসহীন মুন্ডু। পারলাম না, জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখলাম সেই বিড়ালটা তার জ্বলন্ত চোখ তুলে আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তারপর আর কিচ্ছু মনে নেই। পরের দিন জ্ঞান ফিরতেই দেখলাম আমি শুয়ে আছি একটা চায়ের দোকানের টেবিলে। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? একটা লোক ভাঙা গলায় বলল, হ্যাঁ বাবু, কিছু ভাববেন না, আপনি এখন ভালোই আছেন। আচ্ছা ভাই, এখানে এলাম কিভাবে? সে যা বলল তা হলো। আজ ভোরে তার দোকানে দুধ দিতে আসার সময় গোয়ালা ওই বাড়ির গেটে অজ্ঞান অবস্থায় দেখে। তারপর সে আমাকে নিয়ে আসে এখানে। হ্যাঁ, সে আমার সুটকেসটাও তার সাথে নিয়ে এসেছিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, ভাই, অনেক ধন্যবাদ তোমাদের। এখন যদি একটা টানা ডেকে দাও তো খুব উপকার হয়। হ্যাঁ বাবু, নিশ্চয়ই ডেকে দেব। ও রাম ভাই, একটা টানা বুলাও তো জলদি। আমি পকেটের মানিব্যাগ থেকে কয়েকটা নোট তাকে দিতে গেলাম, কিছুতেই সে নিল না। স্টেশনে এসে শুনলাম ট্রেন চলাচল বন্ধ। কাল রাত্রের পাঞ্জাব রেল শিমুলতলার স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়েছে। এখন শুধু মানুষজনের ব্যস্ততা। ভীষণ চমকে গেলাম খবরটা শুনে। তবে কি অনেকদিন আগে বাস অ্যাক্সিডেন্ট থেকে সৌগতকে বাঁচানোর প্রতিদান এইভাবে আমাকে দিয়ে গেল? মনটা খুব খারাপ হয়ে গেল। আর কি মনে হলো, সুটকেসটা খুললাম। আবার চমকানোর পালা। একটা কাগজ পেলাম, পড়ে দেখি একটা টাইপ করা অসম্পূর্ণ রিসার্চ রিপোর্ট। মনে পড়ল সৌগতর কথা। আমার রিপোর্টটা অসম্পূর্ণ হয়ে গেল, দেখ তুই কিছু করতে পারিস কিনা। আবার চিন্তায় পড়লাম, ওর অসম্পূর্ণ রিসার্চকে সম্পূর্ণ করার জন্যেই কি
ও আমাকে বাঁচালো, নাকি উপকারের উপকার করতে ওর আত্মাকে আবার শরীর ধারণ করতে হলো? কে আছে যে এই প্রশ্নের জবাব দেবে? আপনারাই কমেন্টে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিন। আমি অপেক্ষায় থাকবো।